আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সুমন আলী, পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে। তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওটি আমাদের ওপেন করার জন্য। তো আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসসি অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের নবম পর্ব নিয়ে। ইতিপূর্বে আমরা এই অধ্যায়ের উপর 8টা পর্ব আলোচনা করেছি, তার ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে 9 নম্বর পর্ব নিয়ে হাজির হয়েছি এবং আজকের এই পর্বে মূলত আমরা আলোচনা করব যে সমীকরণের সাহায্যে কিভাবে আমরা ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করব। বিগত পর্বে আমরা যদিও বলছিলাম যে আমরা সেই পর্বে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করব, কিন্তু সেই পর্বে আমাদের সেটা নির্ণয় করা হয়নি। শুধু ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় সমীকরণের সাহায্যে যে করতে হয়, তার জন্য যে বেসিক আমাদের তথ্যগুলো বিভিন্ন ধরনের দরকার হয়, প্রয়োজন হয়, সেই তথ্যগুলো আগে সর্বপ্রথম জানছিলাম। তো আজকে মূলত আমরা চেষ্টা করব যে সমীকরণের সাহায্যে কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করা যায়, এই ফুল প্রসেসটা একবারে তোমাদের সম্পূর্ণটুকু শেষ করে দেওয়ার। ইতিপূর্বে আমরা তার বিগত পর্বে মানে অর্থাৎ 7 নম্বর পর্বে কিন্তু আমরা যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয়ের 2টা প্রসেস কিন্তু আলোচনা করছিলাম। তো আজকে তার সর্বশেষ প্রসেস, এই 3টা প্রসেস যদি তোমাদের জানা থাকে তাহলে তোমরা ইজিলি ভারসাম্য দাম ও পরিমাণ যদি নির্ণয় করতে বলে, যেভাবে নির্ণয় করতে বলুক তোমরা অ্যান্সার করে দিয়ে আসতে পারবা, কোনো সমস্যা হবে না। এবং এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু মানে সৃজনশীল হরহামেশাই কিন্তু দিয়ে দেয়। তো তাহলে আমরা আমাদের যে আজকে যে আলোচনা পর্ব সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয়, সেটা তাহলে শুরু করি। তো দেখো, তোমার পরীক্ষায় যেভাবে প্রশ্নটা আসতে পারে আমরা পুরোপুরি বোর্ড কোশ্চিনের আলোকে আলোচনা করার চেষ্টা করব। দেখো, পরীক্ষায় তোমার প্রথমে যে জিনিসটা আসতে পারে, প্রথম যে টাইপের এখান থেকে কোশ্চিনটা আসে যে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করার ক্ষেত্রে যে এইরকম তোমার একটা সূচি দিয়ে দেয়। সূচিতে কি কি তোমার উপাদানগুলো থাকে, সূচিতে বলা হয়ে থাকে যে দ্রব্যের দাম, বিভিন্ন ধরনের যে দ্রব্যেরগুলো দাম রয়েছে সেই দামের পরিমাণটা দিয়ে দেয়, যেমন পি হলো প্রথমে 10 তারপর 9, এবং চাহিদার যে পরিমাণ আছে চাহিদার পরিমাণ এরকম দিয়ে দেয়। ঠিক তেমনিভাবে তোমাকে দ্রব্যের দাম দিবে এবং যোগানের পরিমাণটা দিয়ে দিবে। এখন তোমাকে এখান থেকে বলবে যে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো, কিন্তু এখানে কিন্তু সমীকরণ নাই। সমীকরণ আছে কি? সমীকরণ কিন্তু নাই। তার মানে তোমাকে সর্বপ্রথম কী কাজ করতে হবে? এখান থেকে সমীকরণ গঠন করতে হবে। আগে সমীকরণ গঠন করার পরেই কেবল তুমি ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে পারবা, কারণ তোমাকে বলেই দিছে কিন্তু ওনারা যে সমীকরণের সাহায্যে তুমি এমনিতে কিন্তু ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে পারবা না, সম্ভব না। তো তার মানে তোমাকে অবশ্যই সমীকরণ আগে গঠন করতে হবে। তো সমীকরণ গঠন করার জন্য আমাদের যে নিয়মটা থাকে, একটা সূত্র আছে, এই সূত্রটা তোমাদের জানতে হবে। মানে একই সূত্র, চাহিদা এবং যোগানের ক্ষেত্রে যার যখন চাহিদা হবে তখন হবে কিউডি, আর যখন যোগান হবে তখন হবে কিউএস। এটাই শুধু জাস্ট পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। মানে যোগানের ক্ষেত্রে সাপ্লাই আর চাহিদার ক্ষেত্রে হলো ডিমান্ড, ওই জন্য এখানে ডি ধরা হয়েছে চাহিদার ক্ষেত্রে, আর যোগানের ক্ষেত্রে এস ধরা হয়। তো এটা তোমাদের নির্ণয় করতে হবে। তো দেখো আমাদের কিভাবে নির্ণয় করতেছি, এই সর্বপ্রথম আমরা সূত্রটা দেখি যে এখানে কোন সূত্রটা রয়েছে এবং কোন সূত্রটা আমাদের ব্যবহার করতে হয় এই সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে। আমাদের দেখো, যখন চাহিদা সমীকরণ যদি বলি, যেহেতু আমরা এখন চাহিদা করতেছি, চাহিদার আমরা সমীকরণ বের করব, তো সেই সমীকরণের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা হবে কিউডি মাইনাস হলো কিউডি1 ভাগিত কিউডি1 মাইনাস কিউডি2, তারপর পি মাইনাস পি1, তারপর পি1 মাইনাস পি2। এভাবে তোমাদের সূত্র, এটা কিন্তু একবারে মুখস্থ করে নাও এটা। আর যে কোনো জিনিস তোমরা যখন মুখস্থ করবা, বিশেষ করে গাণিতিক রিলেটেড বিভিন্ন ধরনের জিনিসগুলো যেগুলো মাথার মধ্যে রাখতে হয়, এগুলো বারবার লিখে তোমাকে কিন্তু মানে মেমোরাইজিং করতে হয় বিষয়টা। আমরা যদি অনেকে বলি যে গণিত মনে হয় মুখস্থ করতে না, ওইটা মুখস্থর মতো, কিন্তু ওই মুখস্থর প্যাটার্নটা ভিন্ন আর কি। ওইখানে তোমাকে লিখে প্রসেসটা বুঝতে হয়। আর এগুলোর ক্ষেত্রে আমরা জাস্ট এমনিতে পড়ি, কিন্তু এগুলোর ক্ষেত্রে তুমি এমনিতে মানে মুখে যদি পড়ো, খাতা কলম যদি না বসো, তাহলে কিন্তু তুমি একদিন পরই ভুলে যাবা। এই গণিতের ক্ষেত্রে নিয়মটাই হলো তোমার লিখে পড়া। যে যত বেশি লিখে পড়বে তার তত বেশি মনে থাকবে, কারণ এগুলো নাহলে তুমি ভুলে যাবা 2-1 দিন পরেই। আর এখানকার ক্ষেত্রে সবচেয়ে বড় সুবিধা হলো তোমার অর্থনীতি যে মানে বিশেষ করে সৃজনশীলগুলো ক্রিটিক্যাল দেয় না, মানে যেগুলো আছে বইয়ের মধ্যে প্রায় ওইগুলোই 90% তোমার দেয়। আর বিগত সালে বোর্ডগুলো যারা করবে হুবহু একবার কমন পাবে ওইগুলোর মধ্যেই। তো দেখো এখানে তাহলে সমীকরণ আমরা যে সূত্রটা চাহিদা সমীকরণ নির্ণয়ের জন্য সেই সূত্রটা দেখলাম। এখন আমাদের মানগুলো নেওয়ার পালা। এখানে তাহলে মানগুলো আমরা কিভাবে ধরবো? দেখো, আমরা একটা কিন্তু আমাদের সূচি দেওয়া হয়েছে যে দ্রব্যের দামের ক্ষেত্রে সূচি এবং চাহিদার পরিমাণের ক্ষেত্রে একটা সূচি দেওয়া হয়েছে। তো এই সূচির আমরা প্রথম যে দামের ক্ষেত্রে প্রথম যে 10 টাকা রয়েছে, তারপর হলো 9 টাকা দাম রয়েছে। তো প্রথম যে দামটা রয়েছে ওইটাকে আমরা P1 ধরবো, যেহেতু প্রাথমিক মানে প্রথম মান হলো P1। এরপরে যে দামটা রয়েছে সেটা হলো P2। তেমনিভাবে কিউডি ক্ষেত্রে অর্থাৎ চাহিদা পরিমাণের ক্ষেত্রে প্রথম যেটা হলো সেটা হলো কিউডি1, আর দ্বিতীয় নাম্বার যেটা রয়েছে সেটা হলো কিউডি2। এভাবে ধরে নিলাম। তো এই যে মানগুলো আমরা ধরে নিচ্ছি, P1 মানে হলো তাহলে 10, P2 মানে হলো 9, তারপরে কিউডি1 মানে হলো 100, আর কিউডি2 মানে হলো 120। এখন জাস্ট এই মানগুলো আমাদের সূত্র অনুযায়ী ফেলাই দেবো, শেষ। আর কোনো ঝামেলার বিষয় নেই। তো কিউডির মান
তো আমাদের নাই কিউডির মান, তো আমরা ওটা বের করবো যে কিউডি, ওই জন্য ওইটার মান নাই, ওটা রেখে দিলাম। মাইনাস কিউডি ওয়ানের মান কত আছে আমাদের, এই যে কিউডি ওয়ানের মান হলো 100 দিয়ে দিলাম। তবে কিউডি 100 দিয়ে দিলাম, মাইনাস কিউডি টু মান কত, কিউডি মান হলো 120। এখন অনেকে আবার এই যে এখানে মানে একটু নিজে বেশি বুঝে আবার এই যে 120 থেকে -100 করে দিও না, তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে। তোমাকে যেটা বলছে সূত্রে সেই অনুযায়ী দিবা। অনেকে বলে এমনটা ভাবতে পারে যে বড় থেকে ছোট বিয়োগ দিই তাহলে মনে হয় বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, কিন্তু না, তোমার সূত্রে যেভাবে চাইছে তোমাকে সেভাবেই কাজটা করতে হবে, অন্যভাবে করলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে। তো দেখো, তার মানে আমাদের যেভাবে মানগুলো আছে কিউডি 1 দিয়ে দিলাম, কিউডি 2 মানগুলো দিয়ে দিলাম। এখন ছোট সংখ্যা না বড় সংখ্যা ওটা তোমার দেখার বিষয় নাই, তুমি মানগুলো জাস্ট বসাই দিবা। এরপর আছে পি মাইনাস P1, P1 এর মান কত, P1 মান 10, আর P1 মান হলো 10 দিলাম, নিচে যেহেতু P1 আছে মাইনাস P2 মান কত, P2 মান হলো 9 দিয়ে দিলাম। আশা করি বিষয়টা বুঝছো। তো এরপরে দেখো, এরপরে আমাদের যে ক্যালকুলেশনটা আছে, ক্যালকুলেশনটা দেখাই একটু। দেখো আমাদের মানগুলো যেগুলো আছে, কিউডি -100 দিয়ে দিলাম, পি -10 দিয়ে দিলাম, এখানে বিয়োগ করলাম 100 থেকে 120 বিয়োগ করলে -20 আসছে, যেহেতু এটা ছোট সংখ্যা ওই জন্য -20, মাইনাসটা বড় আছে এখানে, আর 10 থেকে 9 বিয়োগ করলে হলো 1 পেয়ে গেলাম। এখন এই যে এটা অনেকের মধ্যে কনফিউশন থাকে, বেশিরভাগ স্টুডেন্ট এই সমান চিহ্নর মানেটা কি, এই সমান চিহ্ন মানে কি আর এই গুণ চিহ্ন মানে কি। অনেক সময় আমরা দেখি এরকম ভগ্নাংশের মাঝে এরকম গুণ চিহ্ন থাকে, মানে দুইটা ভগ্নাংশ থাকে এরকম, এটার মাঝে গুণ চিহ্ন থাকে। অন্য সময় আবার দেখি সমান চিহ্ন থাকে, এখানে যেমন সমান চিহ্ন আসে। তো দুইটার ক্ষেত্রে কিন্তু আমাদের দুই ধরনের পার্থক্য রয়েছে, দুইটার ক্ষেত্রে কিন্তু প্রসেস দুইটা। যখন আমরা এটা তোমার মনে রাখার যে একটা প্রসেস বা উপায় তোমরা মাথায় যেভাবে মনে রাখতে পারো, যখন এভাবে ক্রস চিহ্ন থাকবে, ক্রস চিহ্ন মানে হলো তোমার আমরা নর্মালি বুঝি ক্রস মানে হলো আড়াআড়ি গুণ, কোণাকোণি গুণ, কিন্তু না, ক্রস মানে হলো সেটা উল্টা, মানে হলো ক্রস মানে হলো তোমার আড়াআড়ি গুণ না, ক্রস মানে হলো তোমার উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। আর যখন সমান সমান মানে আমরা বুঝি যে মনে হয় সমান সমান গুণ, মানে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, কিন্তু না, সমানের ক্ষেত্রে আবার ভিন্ন। সমানের ক্ষেত্রে হবে তোমার আবার আর গুণ, মানে হলো কোণাকোণি গুণ হবে আবার সমান ক্ষেত্রে। যখন দেখবা দুইটা ভগ্নাংশের মধ্যে এরকম সমান চিহ্ন আসে তখন সেটা আর গুণ করবা। যেমন মনে করো এখানে আমাদের দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, কিউডি -100 ভাগিত হলো -20 সমান সমান পি -10 ভাগিত হলো 1। তার মানে যেহেতু এরকম আছে তখন আমরা কি করব, আর গুণন করব। আর গুণন মানে হলো আমাদের কি কোণাকোণি গুণ করব। তখন এই যে মনে করো 20 এর সাথে পি -10 এটা গুণ করব এবং কিউডি -100 এর সাথে 1 গুণ করব। এভাবে আমরা গুণ করার পর আমাদের কিউডি যে সমীকরণটা, সেই সমীকরণটার মান আমরা বের করব। দেখো কিভাবে বের করতেছি, কিউডি -100 দিলাম, মানে এটা কেন এটা হয়ে গেল, কারণ কিউডি -100 এর সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কিন্তু আমাদের 1 আসে। এরপরে সমান চিহ্ন দিয়ে দিলাম, এরপর 20 এর সাথে আমরা এটা গুণ করলাম পি -10, অর্থাৎ সমান সমান চিহ্ন দিলাম, দেওয়ার পর আমাদের 20 এর সাথে আবার এইটা গুণ। যেহেতু আমরা একটু আগে বলছি যখনই দেখবো সমান চিহ্ন আছে, সমান চিহ্ন থাকলে তখন সেটা কি হবে, আর গুণন হবে। তার মানে সমান চিহ্ন দিয়ে দিলাম, তখন -20 থাকলো, আর পি -10 গুণ আকারে দিয়ে দিলাম। তো আশা করি বিষয়টা বুঝছো, যে দেখবা যখনই কোনো দুইটা ভগ্নাংশের মাঝে সমান চিহ্ন থাকবে তখন আর গুণন করবা, অর্থাৎ কোণাকোণি গুণ। আর গুণ মানে হলো কোণাকোণি গুণ, উপর নিচ গুণ। আর যখন দেখবা গুণ চিহ্ন আছে তখন তোমরা সেটা উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ করবা। কিন্তু এরকমটা থাকে না, বেশিরভাগ সময় সমান চিহ্ন থাকে। তার মানে সমান চিহ্ন মানে অবশ্যই আর গুণ করবা। তো দেখো এরপরে আমাদের যে এবার ক্যালকুলেশনটা আছে এটা খুব সুন্দরভাবে করি, যে কিউডি -100 রেখে দিলাম, এখানে হলো এটা দিয়ে গুণ করলাম, তাহলে যে 20 এর সাথে পি গুণ করলে 20 পি, আর মাইনাসে প্লাসে হলো মাইনাস, ওই জন্য মাইনাস হলো আমাদের, আর মাইনাসে মাইনাস হলো প্লাস, প্লাস দিয়ে দিলাম। আর 20 এর সাথে 10 যদি গুণ করি আমরা তাহলে আসে আমাদের 200। তার মানে এরপরে দিলাম হলো কিউডি সমান সমান দিলাম আমরা -20 পি। এইখানে আমাদের -20 পি যেটা আছে, -20 পি থেকে গেল, প্লাস হলো এদিকে 200 আছে, 200 থেকে গেল। আর এদিকে যেহেতু কিউডি মান কত ছিল, -100 ছিল, এখন কিউডির মান মাইনাস, যেহেতু এদিকে 100 ছিল আমরা এদিকে নিয়ে চলে গেলাম। তার মানে সমান চিহ্নের অপর দিকে যদি আমরা নিয়ে যাই, আমরা আগে থেকে জানি প্লাস থাকলে হবে মাইনাস, মাইনাস থাকলে হবে প্লাস, তারপর হলো যদি ভাগ থাকে তাহলে হবে গুণ। মানে অর্থাৎ সমান চিহ্নের যদি আমরা পরিবর্তন করি তাহলে কিন্তু আমাদের চিহ্নের পরিবর্তন করা হবে। সেজন্য এখানে এদিকে যেহেতু -100 আসছিল, তার মানে সমান চিহ্ন এদিকে নিয়ে চলে গেলাম, ওই জন্য প্লাস এদিকে 100 হয়ে গেল। সুতরাং আমরা বলতে পারি কিউডি সমান সমান, তার মানে 200 আর 100 কত, 300। তার মানে 300 মাইনাস, যেহেতু এখানে -20 পি, তার মানে মাইনাস আমাদের 20 পি কিন্তু দিয়ে দিলাম। তার মানে আমরা এখন অনেকে এটা প্রশ্ন থাকতে পারে, এখানে আমরা এই যে -20 পি প্লাস 300 কেন দিলাম না, এটা দিলেও হবে, কোনো সমস্যা নেই, ওইটাও কারেক্ট। কিন্তু তুমি যদি -20 প্লাস 20 পি প্লাস 300 দাও, তাহলে তোমার মানে দেখতে একটু মানে সৌন্দর্যটা মানে খুব একটা ভালো দেখায় না, যার কারণে মানে ওভাবে দিলে হবে, কোনো সমস্যা নাই, একই কথা, কিন্তু এভাবে দিলে একটু ভালো হয় আর কি, দেখতে ভালো দেখায়, এটাই মানে এভাবে দেওয়া সবচেয়ে বেস্ট আর কি। এখন তোমরা যেভাবে দিবা তোমার ইচ্ছা, তবে আমি যেভাবে দেখাইলাম এভাবে দেওয়ার সবসময় চেষ্টা করবা। তো এটা গেল মূলত আমাদের চাহিদা সমীকরণ থেকে
চাহিদা মানে চাহিদা সূচি থেকে চাহিদা সমীকরণ গঠন। অর্থাৎ আমাদের যদি পরীক্ষায় বলে যে ভারসাম্য দাম সূচির মাধ্যমে এই সমীকরণের মাধ্যমে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করে, এরকম যদি আমাদের সূচি দেওয়া থাকে, এই যে উপরে যেরকম একটা সূচি আছে, এই রকম যদি কোনো সূচি দেওয়া থাকে, এই সূচির সাপেক্ষে কিভাবে আমরা সেই সূচির আলোকে আগে সমীকরণ গঠন করব, সেই সমীকরণ দিয়ে আমরা কিন্তু পরবর্তীতে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করব, এই প্রসেসটা দেখালাম। জাস্ট সর্বপ্রথম আমাদের আগে সমীকরণ গঠন করতে হবে, কারণ যদি সমীকরণ যদি গঠন না করি তাহলে কিন্তু আমরা কিন্তু ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে পারবো না। এই জন্য আমাদের সর্বপ্রথম সমীকরণটা দেখতে হবে। এখন চাহিদা সমীকরণের সহজ রূপ হলো একটা, মানে শুধু চাহিদা সমীকরণ এই একভাবে আমরা গঠিত করতে পারি। ওই জন্য বলছি চাহিদা সমীকরণের সহজ রূপ হলো এই একটাই, অর্থাৎ কিউডি সমান সমান এ মাইনাস বিপি। এটা কিন্তু জানবা, এটা কিন্তু পরীক্ষায় আসে যে চাহিদা সমীকরণের সহজ রূপ নিচের কোনটি বা এটা কী কী ধরনের হতে পারে। চাহিদা সমীকরণের সহজ রূপ কিন্তু এই একটাই, এই মানে প্রসেস এইটাই শুধু, জাস্ট মানে এইরকমই শুধু আমরা চাহিদা সমীকরণ দেখতে পাবো, অন্যভাবে দেখতে পাবো না। অন্যভাবে বলতে কীরকম, কিউডি সমান সমান কখনো হবে না মাইনাস 300 প্লাস হলো 20p, এরকম কখনো আমরা লক্ষ্য করতে পারবো না। মানে কিউডি সমান সমান এই যে প্রসেসটা, এই যে যেখানে প্লাস মানে যেরকম আছে এরকমই থাকবে, যার সংখ্যাগুলো পরিবর্তন হবে, এটাই বলছে হলো সমীকরণের সহজ রূপ। এরপরে আমরা এটা পরে একটু জানবো যে রেখা যে অঙ্কন করছে, এটা যদিও আমরা আগে আলোচনা করছি, এই জন্য এখানে আর অত বিস্তারিত করলাম না, জাস্ট পরবর্তী ধাপে চলে গেলাম। মানে পরবর্তী ধাপ বলতে কি, মানে আমরা যোগানের ক্ষেত্রে আগে বিষয়টা দেখি, তাহলে এটা পরিশেষে আসি, তাহলে তোমাদের মানে বিষয়টা বুঝতে তোমাদের সুবিধা হবে আর কি, যে যোগানের ক্ষেত্রে আবার কীরকম চাহিদা যেরকম আমরা নির্ণয় করলাম যে চাহিদার সূচি হতে আমাদের চাহিদা যে সূচি আছে এই সূচি থেকে চাহিদা সমীকরণ, ঠিক তেমনিভাবে যোগানের ক্ষেত্রে ওই একই প্রসেস। এই যে যোগান সূচি হতে যোগান সমীকরণ একবারে পুরোপুরি সেম, মানে একটুও পার্থক্য নেই। জাস্ট ওইখানে চাহিদার ক্ষেত্রে আমরা দিয়েছিলাম হলো কিউডি, আর যোগানের ক্ষেত্রে আমরা কিউডি না, যোগানের ক্ষেত্রে দিব আমরা শুধু জাস্ট কিউএস, একই। আর দাম তো ওইটাই, দামের তো কোনো পরিবর্তন নেই, দাম ওইখানে যেটা ছিল এখানেও ওই একই দাম। মানে জাস্ট শুধু পার্থক্য কোথায়, পার্থক্য হবে তোমার হলো এখানে ছিল কিউডি, এখানে জাস্ট কিউএস, ওইটাই, আর কোনো পার্থক্য নেই। দেখো ওই একই নিয়ম যে কিউএস মাইনাস হলো কিউএস1 ভাগিত কিউএস1 মাইনাস হলো কিউএস2, তারপর হলো সমান পি মাইনাস পি1 ভাগিত পি1 মাইনাস পি2। তো আমরা জানি কিউএস মান তো নাই, তারপর কিউএস1 মান হলো প্রথমটা 100, মাইনাস হলো কিউএস2 মান কত 120, মাইনাস 120 দিয়ে দিলাম। তারপর পির মান কত, পির মান তো নাই, পি1 এর মান কত 10, তারপর পি1 নিচে ভাগ আছে, পি1 10 দিলাম, মাইনাস হলো পি2 মান কত, পি2 মান হলো 12 দিয়ে দিলাম। এরপর এটা ক্যালকুলেশন করে এই যে ওইটা আগেরটা যেরকম আমরা ক্যালকুলেশন করলাম ঠিক একইভাবে এটাও ক্যালকুলেশন করে এই যে কিউএস মাইনাস হলো 100 দিয়ে দিলাম, আর মানে তারপর হলো এটা বিয়োগ করলাম, 100 থেকে 120 বিয়োগ করলে -20, তারপর 10 থেকে 12 বিয়োগ করলে -2, তারপর এটা হলো আর গুণ কোনাকুনি গুণ করলাম আগেরটার মতোই, কোনাকুনি গুণ করে পরিশেষে ক্যালকুলেশন করে আমাদের কিউএস এর যে মানটা, সেই কিউএস এর মানটা আসলো। দেখো কত আসছে আমাদের কিউএস এর মান, দেখি কিউএস এর যে মানটা আছে এইদিকে কিউএস সমান সমান আমাদের সর্বশেষ আছে হলো 10p। মানে এটা জাস্ট ক্যালকুলেশন, এটা ওই জন্য খুব একটা বিস্তারিত আলোচনা করলাম না, কারণ এটা তো সবাই বুঝে, এটা ক্যালকুলেশন করতে সবাই জানো। যেমন চাহিদা যেভাবে ক্যালকুলেশন করলাম ওই জন্য এই ঠিক একইভাবে একই প্রসেসে এখানে ক্যালকুলেশন করতে হবে, ওই জন্য খুব একটা বিস্তারিত আলোচনা করলাম না। এটা মানে পুরোপুরি একই, ওইটার মতোই আমরা পুরোপুরি ধরতে পারি। আর কিউএস সমান সমান এখানে আমরা 10p ধরতে পারি। এখন এখানে অনেকের মধ্যে একটা কনফিউশন হবে যে কিউএসের যে মানটা এটা 10p শুধু আমরা কেন হলো। দেখো কিউএসের আমাদের যে যোগানের যে সমীকরণ আছে, যোগানের আমাদের সমীকরণ কিন্তু 3 ধরনের হতে পারবে। যোগানের যে সমীকরণটা আছে এটা কয়েক ধরনের আমাদের হইতে পারে। দেখো কি কি আমাদের যোগানের সমীকরণগুলো হইতে পারে। তো সর্বপ্রথম আমি ক্যালকুলেশনটা আরেকবার দেখাই দিই, কারণ এটার মধ্যে ওইটা কিন্তু বিষয়টা কিন্তু মানে লুকিয়ে আছে আর কি, অনেকে ওই জন্য বুঝবে না বিষয়টা, বা ক্যালকুলেশনটা অনেকের সমস্যা হতে পারে পরবর্তীতে, মানে একবার দেখাই দিই বিস্তারিতভাবে, কারণ অনেকে আবার এটা কিন্তু বুঝে না যে ক্যালকুলেশন এখানে অনেকগুলো একটু ঝামেলা আছে, তো অনেকে আবার বুঝতে পারবে না। তো দেখো আমরা এখানে আর গুণন যে আছে আর গুণন করি, -20 আর এদিকে p -10 আছে, এটা দিয়ে কোনাকুনি আর গুণ হবে, আর এটা দিয়ে -2 এটার সাথে এটা গুণ, -2 দিয়ে এটা গুণ করলাম, আর -20 দিয়ে এটা দিয়ে গুণ করলাম, দিলাম -20 দিয়ে। তো তার মানে 2 সাথে হলো কি, যদি আমরা এটা গুণ করি তাহলে -2 কিউএস, আর মাইনাসে মাইনাস হলো প্লাস থাকলো 2 সাথে যদি 100 গুণ করি তাহলে হবে আমাদের 200 সমান সমান হলো 20 এর সাথে আমরা এটা এখন গুণ করবো, 20 এর সাথে যদি p গুণ করি তাহলে হবে 20p। কেন? কারণ মাইনাসে প্লাসে হলো মাইনাস, আর মাইনাসে হলো আমাদের প্লাস দিয়ে দিলাম, আর 20 এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে হবে আমাদের 200। এভাবে কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে আমাদের আসি, দেখো এরপরে যেটা আছে আমাদের
এদিকে এখন এই জিনিসটা কি, এখন দেখো অনেকে এটা যে কনফিউশন খেয়ে যাবে যে এখানে -2QS আছে, আবার এদিকে হলো তোমার হলো যে কত আছে, যে -20p আছে প্লাস 200 আছে। এখন দুইটার ক্ষেত্রে আমাদের যে মাইনাসগুলো কীভাবে বাদ দেওয়া হলো, হঠাৎ মাইনাসগুলো কোথাও উদয় হয়ে গেল, এই যে এখানে যে বিষয়টা আছে বলে দিছে কিন্তু -1 দ্বারা উভয় ক্ষেত্রে ভাগ করে, অর্থাৎ উভয় ক্ষেত্রে এই যে এইখানে এবং এখানে দুইটার ক্ষেত্রে যদি আমরা -1 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু আমাদের মাইনাস চিহ্নটা কিন্তু হারাই যাবে, ওটা থাকবে না, ওই জন্য ওইটা কিন্তু হারাই গেছে। এরপরে আমাদের কি 2QS আমাদের থাকলো, 200 থাকলো গেল, তাহলে তো 20p তারপর থাকলো প্লাস 200 থাকলো। কেন মাইনাসটা হারিয়ে গেল, কারণ -1 দ্বারা আমরা উভয়কে ভাগ দিলাম। তো এরপরে দেখো, এরপরে হলো 2QS আছে সমান সমান, আমরা 2QS শুধু রেখে দিলাম কারণ আমাদের QS এর মান বের করতে হবে। এদিকে আসে 200 প্লাস আছে, এদিকে নিয়ে চলে গেলাম সমান চিহ্ন, এদিকে সমান চিহ্ন এদিকে নিয়ে যাওয়া মানে কি, ওইটা পরিবর্তন হওয়া, তখন 200-র সাথে এদিকে ছিল প্লাস, এদিকে হয়ে গেল মাইনাস। তার মানে আমাদের 200 থেকে 200 বিয়োগ করলে কত, 0, তার মানে 0 কোনো দাম নেই, মানে 0 দেওয়ার দরকার নেই, অর্থাৎ 2QS সমান সমান তাহলে কত আসে আমাদের 20p অর্থাৎ 20p যেটাকে বলে, মানে অর্থাৎ আমাদের এটা মানটা আসে, কারণ এই শুধু একটাই আছে এটাই, কারণ বিশেষ এই 200-র সাথে যদি 200 বিয়োগ করি আমাদের 0 আছে, 0-র তো কোনো দাম নেই, ওই জন্য আমাদের 0 কোনো হিসাব করি নাই। তো এরপরে দেখো আমাদের ক্যালকুলেশনের পরবর্তী যে অংশটা আছে, পরবর্তী অংশটা দেখানোর চেষ্টা করি। দেখো যে এরপরে আমাদের যেটা আছে যে QS এখন, তাহলে আমাদের যেহেতু এখানে QS এখানে 2, এই QS এর সাথে কত ছিল, 2 গুণ ছিল, QS এর সাথে কি ছিল, 2 গুণ আকারে ছিল, তার মানে সমান চিহ্ন দিয়ে এদিকে নিয়ে যায়, তখন সেটা কী হবে, ভাগ হয়ে যাবে, ওই জন্য তখন এটা ভাগ হয়ে গেল। তাহলে 20-র সাথে যদি 2 ভাগ করি তাহলে আমাদের 10 আসে, তাহলে আমাদের হলো QS সমান সমান 10p হলো। এইটা হলো আমাদের একটা রূপ, এটা হলো একটা আমাদের সমীকরণের রূপ। এখন দেখো অনেকের মধ্যে একটা কনফিউশন হবে যে যোগান সমীকরণ তো আমরা পরীক্ষায় অনেক সময় দেখি এরকম সব জায়গায় থাকে না, যোগান সমীকরণ তো আলাদা ধরনের দেখি। দেখো চাহিদার সমীকরণ সবসময় আমরা ওইটা দেখি যেটা আমরা দেখাইলাম, ওইটা সবসময় অলওয়েজ আমাদের চোখে পড়ে, কিন্তু যোগান সমীকরণ তো সবসময় এরকমটা চোখে পড়ে না। তাহলে যোগান সমীকরণকে এইটাই ভুলে এলো না, যোগান সমীকরণ তোমার মূলত 3 ধরনের হতে পারে, ওটার 3টা টাইপ আছে, 3টা ধরন আছে, আর চাহিদা সমীকরণ শুধু এক ধরনের হতে পারে, এই যেটাকে আমরা সহজ রূপ একটু আগে বললাম। যোগান সমীকরণ এরকম সহজ রূপ হবে তোমার 3 ধরনের। কি কি হতে পারে, 1 নাম্বার QS সমান সমান DP, অর্থাৎ এই যে সমীকরণটা যেটা দেখলাম এই সমীকরণটার মতো, এই যে এখানে উদাহরণটা দিয়ে দিয়েছে QS সমান সমান মনে করো 10p, এটার সাথে এটা মিল 1 নাম্বার, এরকম হতে পারে। তারপর 2 নাম্বার যে সমীকরণটা হতে পারে যোগানের ক্ষেত্রে QS সমান সমান -c + DP, অর্থাৎ সংখ্যায় যদি আমরা যেটা পরীক্ষায় যেভাবে আমরা দেখব যে ওই যোগান সমীকরণটা যেরকম থাকবে, এই 2 নাম্বারটার সাথে এটার সাথে যেটা QS সমান সমান c মানে হলো -5 প্লাস হলো 10p, এরকম একটা থাকতে পারে। এরপরে আরেকটা হলো QS সমান সমান +c + DP, অর্থাৎ QS সমান সমান +5 + 10p, এভাবে তোমার থাকতে পারে। অর্থাৎ এই 3টা মূলত তোমার যোগানের সহজ রূপ, অর্থাৎ যোগানের এই সমীকরণ এই 3 ধরনের হইতে পারে। তোমার এই 3টা প্রসেসেই মূলত যোগানের সমীকরণ থাকতে পারে। এখন যেভাবে থাকুক তোমাকে পরীক্ষায় করতে হবে, এখন যে কোনোভাবে থাকতে পারে, তবে পরীক্ষায় সব থেকে বেশি তোমাদের যে সমীকরণটা থাকে সেটা হলো এই যে 3 নাম্বার যে সমীকরণটা আছে না, এইটাই পরীক্ষায় সবচেয়ে বেশি দেয়, এই সমীকরণটা দেয়, বাকিগুলো কম দেয়। 2 নাম্বারটা তার চেয়ে একটু কম, 1 নাম্বারটা একবারে দেয় না, ওটা খুব কম, তবে বলা যায় না, দিলে দিয়ে দিতে পারে। এখন তোমাদের সবগুলো শিখে রাখতে হবে। তো দেখো আমরা যেটা বলতেছিলাম, আমাদের আলোচনা কী ছিল, টপিক আলোচনা ছিল যে সমীকরণের সাহায্যে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাণ আমরা নির্ণয় করব, সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয়। তো এখন আমরা কিন্তু সমীকরণ তৈরি করে ফেললাম, চাহিদা সমীকরণ তৈরি করে ফেললাম, যোগান সমীকরণ তৈরি করে ফেললাম, আমরা কিন্তু আমাদের 2টা কাজ কিন্তু শেষ, আমাদের কিন্তু প্রসেসটা মোটামুটি শেষ আমাদের 2টার যে সমীকরণের কাজগুলো। এখন তোমাকে যদি বলে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয়, এখন তোমার কিন্তু বেশি আর প্যারা নেই, তুমি জাস্ট কি করবা যে 2টা সমীকরণ দিবা, 2টা সমীকরণ দিয়ে আমাদের ভারসাম্য দাম এবং পরিমাণ যেটা আছে সেটা নির্ণয় করে দিবা। কিভাবে তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে প্রসেসটা দেখো, তোমাদের কিন্তু এখানে কিন্তু অনেকগুলো প্রশ্ন আছে কিন্তু লুকিয়ে, আমি কিন্তু সৃজনশীলের প্রথম টাইপটা শুধু আগে আলোচনা করতেছি, এই সমীকরণের সাথে ভারসাম্য দাম পরিমাণে নির্ণয়ের ক্ষেত্রে, এটা হলো প্রথম টাইপ। এর পরবর্তীতে কিন্তু আরও আছে, তোমাদের দেখাচ্ছি পরবর্তীতে, আগে এটা আগে শেষ করি। দেখো যে আমরা কিন্তু সমীকরণ 2টা পাইলাম, একটা হলো চাহিদার সমীকরণ আর একটা হলো আমাদের যোগানের সমীকরণ, এরকম তোমাদের 2টা সমীকরণ আগে বের করতে হবে। এখন এই 2টা সমীকরণ বের করার পর যেভাবে তোমরা ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করবো, এখন তোমার যদি পরীক্ষায় এই সমীকরণগুলো দেওয়া থাকে তাহলে তো ভালোই সুবিধা, সমীকরণ দেওয়া থাকলে তুমি ইজিলি বের করতে পারতেছো। কথার কথা আমাদের এরকম সূচি দেওয়া নাই, ওই সূচিতে বলে নাই যে এখান থেকে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো, তোমাকে জাস্ট শুধু প্রশ্ন করলো যে এরকম সমীকরণ 2টা দেওয়া আছে, বললো যে উদ্দীপকের সমীকরণ হতে বা উদ্দীপক হতে তুমি ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো, তার মানে তোমার কিন্তু কাজটা ইজি করে দিল, কারণ তোমাকে আর সমীকরণ তৈরি করতে হচ্ছে না, কারণ সমীকরণ তো দেওয়াই আছে। তো তখন তুমি জাস্ট কি করবা, এই সমীকরণগুলো ধরে এই যে প্রসেসটা এখন দেখাবো, এই প্রসেসে কাজটা করে দিলেই তোমার ভারসাম্য দাম
পরিমাণ বের হয়ে যাবে। দেখো কিভাবে, যে সর্বপ্রথম যে জিনিসটা দেওয়া, এখানে একটু ক্যালকুলেশনটা তোমাদের বুঝতে অসুবিধা হবে, আমি এটা একবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি, মানে তোমাদের একটু লিখে দেখাচ্ছি বিষয়টা একবারে। দেখো আমাদের কিউডি এবং কিউএস দুইটা মান প্রথমে ধরবা, কিউডি এবং কি কিউএস এর দুইটা মান ধরবা। এখানে যেমন কিউডি সমান সমান কিউএস ধরা হয়েছে, ঠিক আছে, খুব সুন্দরভাবে এরকম লিখবা। এটা আমি করে দেখাচ্ছি তোমাদের, এটা দেখার দরকার নেই, এখানে বুঝতে অসুবিধা হবে তোমাদের। দেখো কিউডির মান কত আছে, এটা কিন্তু আমাদের মনে করো বের করছি, কিউডি মান বের করছি 25 - 5b, যেটা হোক আমরা কিন্তু একটা মান পাবো। মনে করো এটা মান বের করলাম, আমরা মান বলতে সমীকরণ এটা বের করলাম, কিউডি সমীকরণ যেটা আছে 25 - 5b, তার মানে 25 - 5b দিয়ে দিলাম সমান কিউএস এর যে সমীকরণ, সেই কিউএস এর সমীকরণটা কি +5 + 5b, 5 + 5b দিয়ে দিলাম। বিষয়টা বুঝছো? দেখো যে তোমার কি বলবে, যে আবার প্রথম থেকে বলতেছি, খুব ভালো করে শুনো, কিন্তু এটা কিন্তু অনেকে কনফিউশন খেয়ে যায়। তোমাকে যদি সূচি দেওয়া থাকে, ওই সূচিতে থেকে যদি তোমার ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে বলে, সর্বপ্রথম আমরা যে সূচিটা যেভাবে সূচি থেকে সমীকরণ গঠন করলাম, সর্বপ্রথম ওইরকম সমীকরণ গঠন করবে। সমীকরণ গঠন করার পর এর পরবর্তীতে তোমরা লিখবা, অতএব আমরা জানি কিউডি সমান সমান কিউএস। এখন কিউডির একটা সমীকরণ পাইলা, ওই কিউডি সমীকরণটা দিবা, এরপর কিউএস এর একটা সমীকরণ পাইলা, ওই সমীকরণটা দিবা। বুঝতে পারছো? এভাবে মূলত তোমাদের কাজটা করতে হবে। এরপরে আমাদের এখন এখান থেকে মানগুলো আমরা বের করব কিভাবে, দেখো এখন এটা ক্যালকুলেশন করবো সুন্দরভাবে, যাতে তোমরা বুঝতে পারো। আমি একবার লিখে দেখাচ্ছি তোমাদের, যেন তোমাদের বুঝতে অসুবিধা না হয়। দেখো যে এখানে আমাদের পি যেগুলো আছে, আমরা পিগুলো এক সাইডে নিয়ে যাব এবং সংখ্যাগুলোকে এক সাইডে নেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের ক্যালকুলেশনটা করতে সুবিধা হয়, যাতে আমাদের মানে খুব সুন্দরভাবে আমরা ক্যালকুলেশনটা ইজিলিভাবে করতে পারি। দেখো আমাদের যে এখানে আছে হলো 5, তোমার আছে 25 - 5p, আর সমান সমান আছে আমাদের 5 + 5p আছে। তার মানে আমাদের পিগুলো এক সাইডে নিয়ে যায় আর সংখ্যাগুলো এক সাইডে নিয়ে যায়। তার মানে 25 আমাদের এদিকে আছে, 25 থেকে গেল, 25টা রেখে দিলাম, মনে করো 25, এদিকে আছে প্লাস, এদিকে আছে কি প্লাস, তার মানে সমান চিহ্ন যদি আমরা পরিবর্তন করি তখন কি হবে মাইনাস। তার মানে 25 মাইনাস আমাদের যেতে দিয়ে প্লাস আছে, এদিকে হবে -5 দিলাম। তারপর যে সমান চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এদিকে আছে হলো +5 আগে থেকে আছে, এটা দিয়ে দিলাম +5, আর তারপরে এদিকে ছিল -5p প্লাস, এদিকে 5p আছে, 5p থেকে গেল, আর এদিকে ছিল সমান চিহ্ন, এদিকে ছিল -5p। তো সমান চিহ্ন এদিকে কোনো যদি একটা সংখ্যা থাকে, তার মানে এটা যদি সমান চিহ্ন অন্যদিকে নিয়ে যায়, তখন সেটা কী হবে +5p প্লাস হয়ে যাবে। তার মানে এখানে প্লাস আমাদের 5p। দেখো এভাবে হয়ে গেল আমাদের। এখন আমরা এটা ক্যালকুলেশন করবো খুব সুন্দরভাবে। দেখো কিভাবে, 25 থেকে যদি আমরা 5 বিয়োগ করি কত হয়, 25 থেকে 5 বিয়োগ করলে আমাদের হয় 20, আর এদিকে হলো 5p আর 5p, 5p আর 5p দুইটা যোগ করলে কত হবে আমাদের 10p হবে। আমরা একবারে ক্যালকুলেশনটা করে দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা। আর একটা কথা, এই যে দুই জায়গায় কিন্তু একসাথে সমান চিহ্ন দেওয়া যাবে। যদি সমান চিহ্ন এখানে দাও, তাহলে সমান চিহ্ন দেওয়ার পর এভাবে আমি যেভাবে দিচ্ছি এভাবে তোমরা দিয়ে দিবা, বা তোমরা এখানে আরেকটা শব্দ ইউজ করতে পারো, বা। এই যে এখানে যেরকম বা শব্দ ইউজ করছে না, এখানে যদিও করা হয় নাই, কিন্তু বা শব্দটা তোমরা ইউজ করবা, বয়াকার বা, শুধু এইভাবে লিখে দিয়ে একটা কমা দিবা, এটা ইউজ করতে পারো, বা এরকম যে সিম্বলটা আছে এটা তোমরা প্রতীকটা ইউজ করতে পারো, তোমাদের ইচ্ছা। তো এখন আমরা একবারে ক্যালকুলেশনটা করে দিব। 5p আর 5p হলো 10p আমরা দিয়ে দিলাম এখানে, 10p সমান আমাদের হলো এদিকে হলো 25 থেকে 5 বিয়োগ করলে কত হবে আমাদের 20 দিয়ে দিলাম। এখন আমাদের এটা মানে ভাগ করব। ভাগ কিভাবে, কেন ভাগ করব, দেখো এদিকে 20, এদিকে p দিয়ে দিলাম, p সমান আমাদের এদিকে আছে পির সাথে কি আছে 10 গুণ আছে। তো সমান চিহ্নে আমরা কি জানি, একটু আগে বললাম, সমান চিহ্নের বিপরীতে যখনই নিয়ে যাব তখনই সেটার যে মানে চিহ্নটা আছে অবশ্যই চেঞ্জ হবে। প্লাস হলে হবে মাইনাস, মাইনাস হলে প্লাস, গুণ হলে হবে ভাগ, ভাগ হলে হবে গুণ, মানে সবসময় এটা চেঞ্জ হবে। যেদিকে দিয়ে গুণ আছে তার মানে সমান চিহ্ন অন্যদিকে যদি নিয়ে যায় তাহলে সেটা কী হবে ভাগ হবে। তার মানে 20 ভাগিত কত আমাদের 10, তাহলে 20-র সাথে কত ভাগ থাকলো 10। তো এখন যে আমরা ভাগ করি তাহলে কত আসে আমাদের 2 আসে, অর্থাৎ 20-এর সাথে যদি 10 ভাগ করি তাহলে আমাদের কত আসে 2 আসে, অর্থাৎ 2 × 10 = 20। তাহলে আমরা পির মান কিন্তু 2 পেয়ে গেলাম। এভাবে আমরা মূলত আমাদের ক্যালকুলেশনটা কিন্তু করতে হবে। তো এটা গেল মূলত আমাদের পির মান, অর্থাৎ পির মান আমরা কত পেলাম 2 পেলাম। এখন আমাদের ভারসাম্য দাম কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা কিন্তু আগে 9-10-এ এই যে সাধারণ গণিত যে বইটা ছিল বা উচ্চতর গণিত যার থাকুক না কেন, ওখানে সমীকরণ নামে একটা অধ্যায় ছিল, ওইখানে কিন্তু করছিলাম যে যখন একটা সমীকরণে একটা মান পেয়ে যাই আমরা, ওই সমীকরণের মানটা যে মানটা পাই ওই মানটা আমরা সমীকরণে বসিয়ে কিন্তু বাকি মানগুলো বের করি। ঠিক একই প্রসেসে এখানেও করা হবে। ওই যে পির যে মানটা পাইলাম ওই মানটাকে আমরা কাজে লাগিয়ে সমীকরণগুলোতে মানটা বসিয়ে আমরা সেই মানটা বের করব। দেখো কিভাবে,
এই যে পির মান আমরা 2 পাইলাম, এখন পির এই 2 এর মান আমরা এক নং সমীকরণে বসাবো এবং 2 নং সমীকরণে বসাবো। তো একটা সমীকরণে বসাইলেই হবে, দুইটা সমীকরণে বসার কারণ কি? দেখো দুইটা সমীকরণে বসার কারণ এটাই, দুইটা সমীকরণে যদি তোমার মান একই হয়, দুইটা সমীকরণের মান যদি কি হয়? একই হয়, তার মানে তোমার উত্তর কারেক্ট আছে, উত্তরের মধ্যে কোনো ভুল নাই। আর যদি সমীকরণের মান যদি ভিন্ন হয়, তার মানে বুঝবা তোমার উত্তর তোমার গোলমাল হয়েছে, উত্তর ঠিক হয় নাই, অর্থাৎ ভারসাম্য দাম তোমার ঠিক আসে নাই, ভারসাম্য দামটা তোমার ভুল হয়েছে। তো এটাই হলো বোঝার সহজ উপায়, তোমার অঙ্কটা হয়েছে কিনা তুমি নিজেই বলতে পারবা। দেখো পির মান যদি আমরা 1 নং সমীকরণে বসাই, অর্থাৎ পির মান 2 যদি আমরা 1 নং সমীকরণে এই যে সমীকরণটা আছে এটা বসাই, তাহলে কি হয়? দেখো কিউডি 25 মাইনাস আছে, মাইনাস থেকে গেল, আর 5 আছে, 5 থেকে গেল, আর পির মান কত? পির মান হলো 2 বসাই দিলাম, তাহলে 2 দিলাম, তাহলে কিউডি সমান সমান থাকলো 25 মাইনাস হলো 5 2 কত? 10, তাহলে 25 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 15 একক। তার মানে আমাদের ভারসাম্য পরিমাণ পেয়ে গেলাম 15 একক। এরপরে পির মান যদি আমরা 2 নং সমীকরণ, আরেকটা সমীকরণ আছে না, এই সমীকরণে যে বসাই তখন কি হয়? দেখো 2 নং সমীকরণে যখন বসাবো তখন কিউ এর সমান সমান আছে +5 প্লাস 5p, তার মানে 5 আমাদের পির মান কত? পির মান হলো 2 দিয়ে দিলাম পির জায়গায়, দিয়ে দেওয়ার পর তাহলে আমাদের 5 থেকে গেল প্লাস, তাহলে 5 আর 2 গুণ করলে কত হবে? 5 2 10 হয়ে গেল, আর 10-এর সাথে যদি 5 যোগ করি আমাদের কত হবে? 15 হবে, তাহলে 15। তার মানে আমাদের এখানেও 15 বের হলো, এখানেও 15 বের হলো, 15 বের হলো, দুই জায়গায় কিন্তু আমাদের 15 বের হয়েছে, তার মানে আমাদের ভারসাম্য পরিমাণটা ঠিক আছে। যদি আমাদের আলাদা বের হতো তার মানে আমাদের ভারসাম্য পরিমাণটা ভুল ছিল। তার মানে আমাদের ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ উভয়ই ঠিক আছে, কোনো প্রবলেম নাই, এবং গাণিতিক অঙ্কটা আমাদের ঠিক আছে। অতএব তখন পরিশেষে লিখবা ভারসাম্য দাম পি প্রাইম সমান সমান 2 টাকা এবং ভারসাম্য পরিমাণ কিউ প্রাইম সমান সমান 15 একক। অনেকে শুধু জাস্ট এভাবে করে রেখে দিয়ে আসে, উত্তরটা শেষে বলে না। তোমাকে অবশ্যই বলতে হবে যে ভারসাম্য দাম এটাতে অনেক সময় টিচার 1 মার্ক কেটে নেয় এটার জন্যই, যে নাম্বার দেয় না, কারণ তুমি বের করছো ঠিক আছে, কিন্তু এই যে তুমি উত্তরটা শেষে বলতে হবে না যে তোমার ভারসাম্য দাম কত, ভারসাম্য পরিমাণ কত, এটা কিন্তু বলা লাগে। অনেক টিচার এমন স্টেট থাকে যে উনি একবারে এটার জন্য নাম্বার কেটে নেই, এরকম অবস্থা। তো ওই জন্য শেষে এটা লিখে দিবা, ভারসাম্য দাম পি প্রাইম সমান সমান 2 টাকা এবং ভারসাম্য পরিমাণ কিউ প্রাইম সমান সমান 15 একক। এখন দেখো এইটা ছিল মূলত আমাদের একটা প্রসেস। সেই প্রসেসটা কি? আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম যে তোমার পরীক্ষায় তোমার এই যে সমীকরণ দেওয়া আছে, এখন ওই সমীকরণ বললো যে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। কি বললো? যে সমীকরণের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। এটা গেল একটা প্রসেস। এবং আরেকটা প্রসেস তোমার থাকতে পারে যে সেই প্রসেসটা হলো সেই সমীকরণ থেকে তুমি আরেকভাবে কিন্তু ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে পারো। আমাদের এই যে মানগুলোর সাহায্যে তোমার যে বলবে যে সমীকরণের সাহায্যে তুমি ভারসাম্য দাম পরিমাণ যে নির্ণয় করবা, এটা এই যে আমরা প্রথমে যেটা গ্যাপটা রাখে আসছি না, যে বলছিলাম এটা পরবর্তীতে আলোচনা করব, এখন ওইটার মধ্যে যাই, ওইটা এখন আমাদের কাজে লাগবে। এই যে এরকম যে সমীকরণগুলো আছে, এই সমীকরণগুলো থেকে আমাদের প্রথমে সূচি তৈরি করতে হয়, তারপরে এরপরে আমাদের রেখা তৈরি করতে হয়। মানে তোমার পরীক্ষায় এই যে মানে এমনভাবে এই গাণিতিকটা থাকবে, আমার খাতার মধ্যে এটা নোট করা আছে, যদিও আমি সুন্দরভাবে একটা গাণিতিক তোমাদের পরীক্ষায় এটা বারবার আসে, একটু ওয়েট করো, আমি দেখতেছি। এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে, কিন্তু এটা যে অনেকে এটা কিন্তু বুঝতে পারে না, ওই জন্য। কারণ এটা কিন্তু একটা কি এখানে মানে ভালো টেকনিক আছে অবশ্য, যেটা কারণে অনেকে বুঝতে পারে না। যে জিনিসটা প্রশ্নটা আছে তোমাদের সমীকরণগুলো দেওয়া থাকে, অনেক সময় পরীক্ষায় এই প্রশ্নটা আছে যে সমীকরণগুলো দেওয়া থাকে। এই যে সমীকরণ দেখলাম না আমরা, চাহিদার সমীকরণ, তারপর এরপর আমরা যোগানের সমীকরণ, এই সমীকরণগুলো বাই করলাম, ওইটা প্রসেসটা তো জানলাম। তো এখন এই সমীকরণগুলো তোমার দেওয়া আছে, চাহিদার সমীকরণ দেওয়া আছে এবং যোগান সমীকরণ দেওয়া আছে। এখন এই সমীকরণগুলো দেওয়ার পর তখন তাদের যে প্রশ্নটা থাকবে এখানে, বা প্রশ্নটা থাকে পরীক্ষায় মূলত, যে বলে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো। সমীকরণগুলো দেওয়া থাকে ঠিক আছে, কিন্তু ওই সমীকরণগুলো থেকে তারা বলে যে এই সমীকরণের আলোকে চিত্রের সাহায্যে তুমি ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করো। এখন তোমাকে এই সমীকরণগুলো দিয়ে চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা, তোমাকে এটা কিন্তু ভালো করে জানতে হবে। আরেকটা যে আমাদের এই প্রশ্ন যেটা বললাম, এটা পরবর্তীতে আলোচনা করতেছি, তার আগে আমাদের যে এই যে ছোট একটা যে অংশ আছে এটা আগে শেষ করে দিই। কারণ এই যে তোমার পরীক্ষায় এটাও প্রশ্ন থাকে মাঝে মধ্যে, যদিও এটা চাহিদা এবং যোগানের মধ্যে আলোচনা বিষয়, তারপরে এখানে আলোচনা করে দিই যে অনেক সময় এই যে এরকম তোমার একটা সূচি দেওয়া, চাহিদা সমীকরণ দেওয়া থাকবে, বলবে যে এই যে চাহিদা সমীকরণ হতে একটা চাহিদা রেখা অঙ্কন করো। পরীক্ষায় এই প্রশ্নটা আছে, বলে যে চাহিদা সমীকরণ হতে চাহিদা সূচি ও চাহিদা রেখা অঙ্কন করা। এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে, হামেশাই আসে, যে এরকম চাহিদা একটা সূচি দেওয়া, এই সমীকরণ দেওয়া থাকে, বলে যে এই সমীকরণ থেকে চাহিদা সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করো। এখন এটা কিন্তু পরবর্তীতে কাজে লাগবে। এটা কেন এখন শিখাচ্ছি পরবর্তীতে বুঝবা, কিন্তু ভালো করে মনোযোগটা দাও এখানে, কারণ এইটার কাজ আবার পরবর্তীতে আসে। এই যে প্রশ্ন যেটা প্রথমে করলাম না একটু আগে, যে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয়, ওইটা কিন্তু আবার এখানে কাজে লাগবে। তো ওই জন্য এখানে মনোযোগটা একটু ভালোভাবে দাও। দেখো যে কিউডি সমান সমান
300 মাইনাস হলো 20p, এই সমীকরণ হতে আমাদের চাহিদা সূচি ও চাহিদা রেখা অঙ্কন করতে হবে। তো আমরা এখানে কি করব, যখন এরকম থাকবে তখন আমরা পির বিভিন্ন ধরনের মান দেবো, অর্থাৎ প্রাইস যে দাম রয়েছে দামের বিভিন্ন ধরনের মান ধরে কিউডির মান বের করব। কিভাবে দেখো, দাম পি যখন 10 হলে, তো এখন অনেকের মধ্যে প্রশ্ন হবে আমরা পির মান 1 2 3 4 এগুলো কেন নিলাম না? কোনো সমস্যা নেই, তুমি পির মান যাই নাও না কেন, কোনো প্রবলেম নাই, তোমার হবে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে 10 কেন নেওয়া হয়েছে, 8 মানে উপর দিক থেকে নিচে কেন আসা হয়েছে, কারণ এই সংখ্যাগুলোর মানগুলো যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয়, মানে চিত্রটা যাতে সৌন্দর্য ভালো হয়। এখন তুমি 1 2 নিলে যে হবে না, এটা কখনোই নয়, তুমি যেটাই নাও সবগুলোই হবে। পির মান তুমি 1 2 3 4 এভাবে নাও, তুমি যে ইচ্ছা না নিতে পারো, তোমার ওটার ইচ্ছা, ওটা কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নাই যে এই সংখ্যাগুলো নিতে হবে। মানে এখানে জাস্ট একটা কমন সেন্সের ইউজ করছে বিষয়টা, যে এই সংখ্যাগুলো নিলে তোমার চিত্রটা ভালো সৌন্দর্য হবে, মানে যে সংখ্যাগুলো আসবে সেগুলো অ্যাকুরেট আসবে একবারে। এই জন্য তার পির মান যদি 10 হয়, তাহলে আমরা পির মান যদি 10 ধরি, তাহলে 10-এর সাথে এই যে 3 সাথে হয়ে গেল এখানে, আর 20-এর সাথে হলো 10 গুণ, তার মানে 20-এর সাথে যদি আমরা যদি 10 গুণ করি তাহলে আসে 200, 300 থেকে 200 গেল 100। তাহলে পির মান এরকম যদি 9 হয়, তাহলে শুধু পি এর জায়গায় 9 বসাই দিব আমরা, 9 বসাই দিয়ে হলো 20-এর সাথে 9 গুণ করলে আমাদের 180, 180-এর সাথে যদি 300 বিয়োগ করি তাহলে 120। তাহলে পির মান যদি আমরা 8 ধরি, 8 ধরলে তখন 20-এর সাথে 8 গুণ করবো, 8 গুণ করলে 160, 300 থেকে 160 গেলে 140। এভাবে আমরা পির মান 7 পর্যন্ত ধরলাম, মানগুলো বের করলাম। তো এখন আমরা এটা সূচির মাধ্যমে দেখাবো, এটা হলো আমাদের জাস্ট মানগুলো বের করলাম। এখন এটা সূচির মাধ্যমে দেখাই, যখন লিখবো দাম 10 তখন চাহিদা পরিমাণ কত ছিল, দাম যখন 9 তখন চাহিদা পরিমাণ 120, দাম যখন 8 তখন চাহিদা পরিমাণ 140, দাম যখন 7 তখন চাহিদা পরিমাণ 160, এভাবে ধরলাম। এখন এটার আলোকে আমরা একটা জাস্ট এখন চিত্র অঙ্কন করবো। এটা কিন্তু তোমাদের আগে বারবার শেখাইছি, এটা যে সূচি থেকে কিভাবে চিত্র অঙ্কন করতে হয়। তো আমরা জানি সবসময় অলওয়েজ লম্ব অক্ষে আমরা দামটা ধরবো এবং ভূমি অক্ষে হলো আমাদের চাহিদা বা পরিমাণ বা যোগানের পরিমাণ যেটা হবে সেটা ধরবো। তো দেখো এখানে দাম কত আছে, দাম আমাদের সর্বোচ্চ কত, সর্বোচ্চ আছে হলো 10, সর্বনিম্ন হলো 7। তো এখন আমরা যদি ব্যবধান যদি আমরা 2 করে ধরি তাহলে সবচেয়ে বেটার হয়। এখন 1 করে ধরলেও কোনো সমস্যা নেই, তোমার ইচ্ছা, এগুলো বলছি, এগুলো সব তোমার ইচ্ছা, তুমি যত করে ধরবা তোমার ইচ্ছা, তবে এমনভাবে ধরবা যেন চিত্রটা সৌন্দর্য থাকে, এটা সবসময় মাথায় রাখবা। তুমি মানগুলো এমনভাবে ধরবা যেন চিত্রটা সৌন্দর্য নষ্ট না হয়, মানে এমনভাবে ধরছো যে মনে করো তুমি 1 1 করে ধরছো এবার চিত্রটা অনেক বড় হয়ে গেছে, দেখতে ভালো দেখাচ্ছে না, এরকমটা যেন আবার না হয়। মানে তুমি এমনভাবে ধরবা মানগুলো যেন সৌন্দর্য ঠিক থাকে, আর টিচার যেন খালি চোখে দেখে বুঝতে পারে হ্যাঁ চিত্র ঠিক আছে, কোনো সমস্যা নেই। টিচার কখনো তোমার মাপে দেখবে না, একবারে তোমার কোথায় কী আছে একবারে তোমার চাঁদা দিয়ে স্কেল দিয়ে এতগুলো ওনার দেখার টাইম নেই, উনি জাস্ট তোমার দেখবে হ্যাঁ চিত্রটা খালি চোখে ঠিক আছে না, হ্যাঁ নাম্বার দিয়ে দেবে এইভাবে। আর তোমার অবশ্যই রুল দিয়ে চিত্র অঙ্কন করবা, রুল ছাড়া কিন্তু কলম দিয়ে চিত্র কখনো অঙ্কন করবা না। আর অনেক সময় পরীক্ষায় তোমাদের গ্রাফ দেয় না, না দোক কোনো দেখার ওটা বিষয় নেই, গ্রাফ দেয় না নাই, আমি যেভাবে বলছি এভাবে তোমার চিত্র অঙ্কন করে দিবা, হয়ে যাবে। গ্রাফ দিলে তো ভালোই, তোমার গ্রাফে অঙ্কন করে দিলা, আর না দিলে আমি যেভাবে বলতেছি এভাবে অঙ্কন করে দিবা। প্রথমে এই যে উপরে ব্যবধান যেটা রয়েছে সেই ব্যবধান আমরা 2 করে ধরলাম, প্রথমে 2 নিলাম, তারপরে এরপরে কত আছে 2, প্রথমে 2 তারপর হলো 4, তাহলে 2 করে যেতে ব্যবধান 2 4 তারপর 6 তারপর 8 তারপর 10, এভাবে ব্যবধানগুলো নিলাম এবং প্রত্যেকটা দূরত্ব কী হবে, সমান হবে। এখন কিউডি যে ভূমি অক্ষ নিলাম এখানে সর্বোচ্চ কত 160, সর্বনিম্ন কত 100, তার মানে এখানে আমরা যদি ব্যবধান 20 করে ধরি তাহলে সবচেয়ে বেটার হয়। তো 20 করে ধরলাম, 20 40 60 এভাবে আমরা 180 পর্যন্ত ধরলাম। এখন জাস্ট আমরা ঘরগুলো মেলাবো, শেষ, কোনো কাজ নেই। তো দাম যখন 10, এই যে 10-এর ঘরে যাব, তখন কিউডি চাহিদার পরিমাণ কত 100, 100 কোথায়, এই যে 100, দুই দিক থেকে টানবো, যে জায়গায় মিলিত হবো এখানে একটা বিন্দু দেবো, এটা একটা বিন্দু। তো দাম যখন 9 থেকে একটা টানবো, মানে 8 এবং 10-এর মাঝখান দিয়ে একটা রেখা টানলাম, এদিকে এই রেখাটা এখানে আসলো, আর এদিকে হলো কত থেকে কিউডি মান 120, এই 120 থেকে একটা রেখা টানলাম, দুই জায়গায় যে জায়গায় মিলিত হলো একটা বিন্দু দিলাম, এবং ওইটা কিন্তু দুই জায়গায় যে জায়গায় মিলিত হবে একটা কিন্তু ছোটো করে বিন্দু দিবা। তো এরপরে হলো দাম যখন 8 মানে হলো এই যে 8-এর সোজা একটা স্ট্রেট লাইন টানবো, তখন হলো এই যে চাহিদা পরিমাণ কিউডি মান কত 140 মানে এই যে 140-এর সোজা একটা রেখা টানবা, একটা বিন্দু কিন্তু পাবো। এভাবে পরবর্তীতে 7-এর সাথে 160 একটা বিন্দু পাবো, এই প্রত্যেকটা তখন বিন্দু একটা আমরা স্পর্শ করব, যেটা একটা রেখা হবে, সেই রেখাটা আমাদের চাহিদা রেখা হবে। এই মূলত ছিল আমাদের চাহিদা, তোমাদের সমীকরণ হতে কিভাবে চাহিদা সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করতে হয়। এবার ঠিক একইভাবে আমরা দেখব যোগান সূচি হতে যোগান সমীকরণ হতে যোগান রেখা কিভাবে, যোগান সূচি হতে সমীকরণ হতে যোগান সূচি এবং যোগান রেখা আমরা কিভাবে দেখব। মানে চাহিদার মতো যেরকম দেখলাম একই প্রসেস, একই একবারে, একটু আলাদা নাই, মানে চাহিদার যে প্রসেসটা যোগানো প্রসেসটা ওই একই, জাস্ট এখানে চাহিদা ছিল, এখানে হলো যোগান, ওই একইভাবে ধরবো। দেখো এখানে যে যোগানে একটা সমীকরণ পাইছি, তো যোগানের পি বিভিন্ন মান ধরবো, পির মান 1 2 3 4 এভাবে ধরলাম, তখন আমরা যোগানের বিভিন্ন মান পেলাম 10 20 30 40, এটা তো আমরা জানি কীভাবে এগুলো বের করতে হয়, একটু আগে দেখালাম। তো এরপর আমরা সেই যোগান সমীকরণ ধরবো, যখন দাম 1 সূচিটা করবো আগে, তখন যোগানের পরিমাণ কত ছিল 2, তখন যোগান, তখন 3 4, এই যে বের করলাম
এক যখন তখন 10, যখন 2 তখন 20, তখন 3 তখন 30, যখন 4 40, ওই মানগুলো জাস্ট এখানে লিখে দিলাম। তো এরপর রেখাটা অঙ্কন করব ওই চাহিদার মতোই। লম্ব অক্ষে দাম ধরলাম 1 2 3 4, আর ভূমি অক্ষ হলো যে আমাদের এই যোগানের পরিমাণ ধরলাম, যোগানের পরিমাণ সর্বোচ্চ কত 40, তার মানে আমরা 10 করে ধরি, 10 20 30 40 ধরলাম। তো যখন এক দাম তখন কত 10, এক দাম এক থেকে টানবো আর যোগানের দিকে 10 দিক থেকে টানবো, যে জায়গায় মিলিত হবে এখানে একটা বিন্দু দেব। এই যে তোমাদের দেখাই দিচ্ছি, দেখো এই দিক দিয়ে টানবো, এদিক দিয়ে মানে এদিকে যোগানের 10 দিয়ে টানবো, যে জায়গায় মিলিত হবে একটা বিন্দু। যখন 2 দাম যখন 2 থেকে টানবো এভাবে, তখন হলো যোগানের পরিমাণ কত 20 থেকে এদিকে টানবো, যে জায়গায় মিলিত হবে একটা বিন্দু নেব। যখন দাম 3 থেকে টানবো, তখন যোগানের পরিমাণ 30 থেকে একটা বিন্দু টানবো, যে জায়গায় মিলিত হবে এখানে বিন্দু নেব। যখন দাম হলো 4, তখন এদিকে টানবো, আর তখন যোগানের পরিমাণ 40, এখান থেকে একটা বিন্দু নেব। যে এই যে বিন্দুগুলো পাইলাম ওইটা একবারে সোজা সবগুলো একটা টানবো, একটা স্ট্রেট লাইন পাবো, সোজা লাইন পাবো, এবং এইটা হলো আমাদের যোগান রেখা। এভাবে মূলত যোগান সমীকরণ হতে আমাদের যোগান সূচি ও যোগান রেখা অঙ্কন করতে হয়। পরীক্ষায় কিন্তু এটা মাঝে মধ্যে দেয়। এখন আমাদের সর্বশেষ যে টপিক, এটা দিয়ে মূলত শেষ করে দেবো, এবং এটা পরীক্ষায় অনেকবার আসে, অনেকে বুঝতে পারে না। এটা একটা টেকনিক আছে, যে টেকনিকটা ফলো করে তুমি ইজিলি এটা অ্যান্সারটা বের করতে পারবা। মানে এটা সিক্রেট বলতে গেলে এক ধরনের, মানে এটা অনেকে জানে না, অনেকে মানে কি বলবো মাথায় খাটাই না, এখানে জাস্ট এলোমেলোভাবে করে। কীভাবে করে তোমাদের দেখাচ্ছি বাস্তবে একবারে, তাহলে বিষয়টা বুঝবা। দেখো শেষের যে প্রশ্নটা তোমার ছিল যে এরকম দুইটা সমীকরণ থাকবে তোমার পরীক্ষায়, বলবে এই সমীকরণ দুইটা থাকার পর বলবে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো। দেখো আমরা নর্মালি চিত্রের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় কিন্তু করতে শিখেছি আগে, কিন্তু ওই প্রসেসটা ছিল একটু ভিন্ন। কিন্তু যখন তোমার এরকম সমীকরণের সাহায্যে বলে, সমীকরণগুলো দেওয়া থাকে, ওই সমীকরণগুলো আমরা চিত্রের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ কীভাবে নির্ণয় করছি বলতো, যে আমাদের তখন কিন্তু যখন মানে গত যে এটা শিখছিলাম ওইটার মতো একটু জাস্ট মাথা খাটাইলে কিন্তু এটা হয়ে যায়। ওইখানে আমাদের এরকম এই সূচি দেওয়া ছিল, দেখো তোমাদের দেখাচ্ছি একবারে। যখন তোমাকে আমি শিখাইলাম একটু আগে, মানে পর্ব 7 নম্বর পর্বে এটা শিখাইছি, মোটামুটি 7 নম্বর, হ্যাঁ 7 নম্বর পর্বে শেখানো হয়েছে। তখন এরকম এই একটা সূচি ছিল, এই যে এখানে যে সূচিটা দেখতে পাচ্ছ, ঠিক এইরকম একটা একবারে সূচি ছিল হুবহুব। এই সূচি থেকে তোমাকে ভারসাম্য দাম এবং আমি ভারসাম্য পরিমাণ নির্ণয় করতে শেখাইছি, মানে এই সূচি থেকে এখান পর্যন্ত এটা কিন্তু আগে শেখানো হয়েছে। এখন জাস্ট তোমার প্রসেস শুধু একটু ভিন্ন। সেই ভিন্ন কি, এই যে মানগুলো রয়েছে আমাদের দাম, তারপর চাহিদার পরিমাণ, যোগানের পরিমাণ, এই মানগুলো এখন দেওয়া নেই। এখন কি এই মানগুলো দেওয়া নেই, তার মানে এখন আমাদের দায়িত্ব কি, সর্বপ্রথম এই মানগুলো নিয়ে আসা। এই মানগুলো কীভাবে নিয়ে আসা, তো কীভাবে এটা একটু আগে দেখালাম এটাও, যে তোমাদের এই যে চাহিদা সমীকরণ হতে বা এবং যোগান সমীকরণ হতে যোগানের মান বের করলাম না, চাহিদার মান বের করলাম না, তখন ঠিক একই, একদম ভিন্নতা নাই, মানে ওইটার মতো পুরোপুরি। ওই জন্য কিন্তু আমি ওইভাবেই সাজাই নিয়ে আসছি তোমাদের, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। তো দেখো যে আমাদের প্রথমে কিউডির মান সমীকরণ একটা দেওয়া আছে, কিউএস এর একটা সমীকরণ দেওয়া আছে, এবং বলবে তোমার পরীক্ষায় এই সমীকরণ ধরে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করো। তো এখন আমরা চিত্রের সাহায্যে যখন ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করব, তো এর পূর্বে, এটা করার পূর্বে গাণিতিক অঙ্কটা আমরা একটা ছোট টেকনিক ফলো করব। সেই টেকনিকটা কি, আমরা সর্বপ্রথম ভারসাম্য দাম পরিমাণ বের করে নেব। এখন অনেকের মধ্যে প্রশ্ন হবে যে আমরা কেন ভারসাম্য দাম এবং পরিমাণ আগে থেকে বের করে নেব, এটা কেন এটা বের করে নিতে হবে? দেখো ভারসাম্য দাম এবং পরিমাণ আমরা এই কারণে বের করে নেব, কারণ তুমি কিন্তু জানো না যে কত টাকা দামে ভারসাম্য দাম এবং কত টাকা দামে ভারসাম্য, মানে কোন টাকা দামটা ভারসাম্য হবে এবং কোন টাকা দামে আমাদের ভারসাম্য বাজারটা সৃষ্টি হবে। মানে ভারসাম্য দাম পরিমাণ যে কত টাকা দামে হবে আমরা কিন্তু এটা জানি না, এটা জানি কি, এটা কিন্তু জানি না। তো এখন তুমি যদি এইভাবে প্রসেস করতে যাও, এখানে যাওয়া হয়েছে P = 1 হলে এত, P = 2 হলে মনে করো কিউডি মান এত, কিউএস এর মান হতো, P = 3 হলে কিউডি মান হতো, কিউএস এর মান এত, মানে মানগুলো এভাবে তুমি যদি বের করতে যাও, এখন কোনো সময় এখানে মনে করো আছে 2 এর মধ্যে ভারসাম্য দামটা অর্জিত হয়েছে, কিন্তু অনেক সময় তুমি এটা লক্ষ্য করবা, টিচারগুলো কিন্তু এভাবে দেয়, ক্রিটিক্যাল করে একটু, যে তোমার ভারসাম্য দাম অর্জিত হয়েছে 15, কোনো সময় ভারসাম্য দাম পাবা তোমার 30, কোনো সময় পাবা তোমার ভারসাম্য দাম 32, কোনো সময় পাবা 42, এইরকম কিন্তু পাবা। তো তখন তোমার যদি তুমি এক পির মান হলে এত, পির মান 2 হলে এত, পির মান 3 হলে, তো এভাবে এতগুলো কি ক্যালকুলেশন করতে পারবা তুমি? এতগুলো ক্যালকুলেশন করতে তোমার কিন্তু মানে খাতা শেষ হয়ে যাবে, তোমার পরীক্ষায় তোমার দেওয়া শেষ হবে না সৃজনশীলের। তো এটার জন্য তোমার মাথায় যে বুদ্ধিটা খাটাইতে হবে, মানে যেভাবে তোমার করতে হবে। দেখো আমরা এই যে উপরে যে একটা প্রসেস করলাম না, কোন প্রসেসটা, এই সমীকরণ যে আমরা দেখাইলাম না, কিউডি = এত, কিউএস এর সমীকরণ, এখানে ভারসাম্য দাম পরিমাণ বের করলাম না, করলাম কি না? খুব ভালো করে মনোযোগটা দাও কিন্তু এখানে, কারণ এখানে বিষয়টা অনেকে বুঝতে পারে না, অনেকে ঝামেলা করে এখানে, এই প্রসেসটা অনেকে ফলো করে না, যার কারণে বুঝতে পারে না। এখানে কিউডি মান পাইলে, কিউডি এবং কিউএস এর
দুইটা সমীকরণ হতে কিন্তু আমরা ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ উভয়ই কিন্তু বের করছি কি না? উভয়ই কিন্তু আমরা দুইটা ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ উভয়ই দুইটা বের করছি উপরের এই যে সমীকরণ দুইটা হতে। তো ঠিক তেমনিভাবে যখন তোমাকে বলবে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় করতে, কথাটা খুব ভালো করে শোনো। ঠিক একইভাবে যখন বলবে তোমার এরকম দুইটা সমীকরণ দিয়ে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে, তখন তুমি রাফ খাতায় গিয়ে এখানে যেভাবে আমরা দেখাইলাম বিগততে, মানে একটু পূর্বে তোমরা ভিডিওটা আবার পজ করে সেখানে গিয়ে আবার দেখিও যে ভারসাম্য দাম পরিমাণ যেভাবে নির্ণয় করলাম, ঠিক একইভাবে তুমি সর্বপ্রথম রাফ খাতায় গিয়ে ওই ভারসাম্য দাম পরিমাণ বের করে নেবা। আমার কথাটা কি বুঝতে পারছো? আবার বলতেছি, আবার রিপিট করতেছি, কথাটা খুব ভালো করে শোনো। এখানে যেরকম আমাদের দুইটা সমীকরণ ব্যবহার করে, এই যে এখানে বিশেষ করে এখানে দেখো, এখানে দুইটা সমীকরণ ব্যবহার করে আমরা যেমন ভারসাম্য দাম এবং পরিমাণ বের করলাম, ঠিক একইভাবে যখন তোমার চিত্রের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে বলবে, তোমরা রাফ খাতায় গিয়ে, মূল খাতায় না কিন্তু, মূল খাতায় ভুলেও লিখবে না এটা, যখন চিত্রের মাধ্যমে বলবে রাফ খাতায় গিয়ে খাতার শেষে রাফ করে সেখানে ওই এইটার মতো উপরে যেটা দেখাইলাম এইটার মতো পুরোপুরি ভারসাম্য দাম পরিমাণ বের করবা। তার মানে তুমি কিন্তু অঙ্ক না করেই কিন্তু তুমি উত্তর কিন্তু পেয়ে গেছো। উত্তর পাইছো না নাই? তুমি কিন্তু উত্তর পেয়ে গেছো তোমার অঙ্ক গাণিতিকটা না করি। এখন তোমাকে পরীক্ষায় কি বলছে প্রশ্ন দেখো তো, যে কিউডি একটা সমীকরণ দিছে, কিউ এর সমীকরণ ধরে চিত্রের সাহায্যে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় করতে বলছে। এখন দেখো তুমি যদি এভাবে বিভিন্ন মান ধরতে যাও তোমার কিন্তু অনেকটা কষ্ট হয়ে যাবে। এখন তুমি কিন্তু জেনে গেলা যে তোমার ভারসাম্য দাম কত এবং ভারসাম্য পরিমাণ কত। তার মানে তুমি কিন্তু এখন ইজিলি কিন্তু জাস্ট তুমি উত্তর কিন্তু তুমি পেয়ে গেছো, তোমার কিন্তু উত্তর হয়ে গেছে। জাস্ট তুমি এখন জাস্ট ফর্মালিটি মেনটেন করবা যে এইটা কিভাবে কোন দিক দিয়ে জাস্ট করতে হয়, জাস্ট এটা ফর্মালিটি একটা জাস্ট। এখন তুমি কিন্তু উত্তর পেয়ে গেছো, তোমার উত্তর কিন্তু জানা হয়ে গেছে। এখন জাস্ট তুমি ওইটা ফর্মালিটি যেটা অনুসরণ করে নিয়মটা জাস্ট ওইটা শুধু দিয়ে দিবা, হয়ে গেল। এখন ওইটা কিভাবে দিবা দেখো। এখন তুমি বলবা যে পি এর বিভিন্ন মানের জন্য কিউডি এবং কিউএস এর মান নির্ণয় করি। এখন পি এর বিভিন্ন মানের জন্য আমরা কিউডি এবং কিউএস এর মান নির্ণয় করব। যেমন এখানে কিউডি এবং কিউএস যে দুইটা সমীকরণ পাইছি, এই দুইটা সমীকরণে যদি আমরা ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ এই ক্যালকুলেশনের মাধ্যমে বের করি, এই উপরে যে ক্যালকুলেশনটা দেখাইলাম তোমাদের একটু আগে, এইটার মাধ্যমে যদি আমরা বের করি তাহলে আমরা পাবো ভারসাম্য দাম হলো 2 এবং ভারসাম্য পরিমাণ পাবো আমরা 15। তোমরা কিন্তু এটা বাসায় করবা, চেক করে দেখবা যে আমার সাথে মিলছে না নাই। এটা কিন্তু হুবহু মিলবে, যদিও তাও চেক করবা, তোমরা দেখবা যে হচ্ছে না নাই। যে ভারসাম্য দাম আমরা পাবো কত 2 এবং ভারসাম্য পরিমাণ পাবো কত 15, দুইটা কিন্তু মান পাবো। এখন তোমরা কাজ কি থাকবে দেখো, ভারসাম্য দাম যেটা পারবো, ভারসাম্য দামের উপর তো ভারসাম্য পরিমাণটা নির্ভর করতেছে। এখন ভারসাম্য দাম 2 পাইছি, তো আমাদের কয়টা মান দাম লাগে মূলত চিত্র অঙ্কনের জন্য? 3টা দাম লাগে। কয়টা? 3টা মূলত আমাদের পি মান নিতে হয়, পি এর 3টা মান লাগে। তো আমরা কিন্তু একটা মান পেয়ে গেছি যেটা হলো ভারসাম্য দাম। এখন তোমরা জাস্ট কি করবা, ওই পি এর পূর্ববর্তী একটা মান পরবর্তী একটা মান নিবা। কি বললাম? পি এর পূর্ববর্তী একটা মান নিবা এবং পরবর্তী একটা মান নিবা। এখন ভারসাম্য দাম কথার কথা হলো তোমার হলো 5, ভারসাম্য দাম হলো কত 5। তখন তুমি কি করবা, তখন তুমি পূর্ববর্তী যে মানটা নিবা, পূর্ববর্তী মানটা নিবা হলো 1। কেন? 4 নিলে কি হবে না? হবে, সমস্যা নেই। কিন্তু 1 নিলে কি সুবিধা, তোমার ব্যবধানটা সবচেয়ে সুন্দর হবে, ভালো হবে। মানে ব্যবধানগুলো পূর্ববর্তী নিলা 1, পরবর্তী নিলা তুমি 10। কথা কি বুঝতে পারছো? এভাবে নিবা। মনে করো যখন ভারসাম্য পরিমাণ আমরা 2, তখন পূর্ববর্তীর সংখ্যা কত 1 নিলাম, পরবর্তী নিলাম হলো 3। মনে করো কথার কথা ভারসাম্য আছে তোমার পরিমাণ আছে 20, ভারসাম্য পরিমাণ কত আছে 20, ভারসাম্য দাম আছে 20, ভারসাম্য পরিমাণ বলছি সরি, ভারসাম্য দাম আছে 20। তখন পূর্ববর্তী ভারসাম্য পি এর মান নিবা, পি এর মান নিবা 10 এবং পরবর্তী ভারসাম্য যেটা আছে পি এর, সেই পি এর মান নিবা তোমরা 30। হয়ে গেল। এভাবে তোমরা জাস্ট ফর্মালিটি এখন অনুসরণ করবা, তুমি কিন্তু উত্তর পেয়ে গেছো, তোমার কিন্তু উত্তর জানা হয়ে গেছে। তো এইভাবে ঠিক একইভাবে এখানে যেহেতু আমরা ভারসাম্য দাম 2 পাইছি, তার মানে এর পূর্ববর্তী আমাদের ভারসাম্য দাম যে রয়েছে সেই দাম তাহলে কি ধরবো, এই আগের সংখ্যা হলো পির মান কত 1। তার মানে কিউডি আমাদের সমীকরণ যেটা আছে, প্রথমে কিউডি মান মানে পির মান 1 কিউডিতে বসাবো, তখন এবার যে 1 আছে পির মান ওটা কিউ এসে বসাবো, দুইটা বসিয়ে যে মান পাবো যেটা দেখবো। দেখো পির মান যদি 1 হয় তাহলে কিউডি মান কত হচ্ছে, তাহলে 25 থাকছিল, 25 আছে, মাইনাস দিয়ে দিলাম, 5 আছে 5 দিয়ে দিলাম, আর পির মান কত, পির মান 1 দিয়ে দিলাম। তো ক্যালকুলেশন করে 25, 5 একে 5, 25 থেকে 5 গেলে কত 20 পেয়ে গেলাম। তো 1 যদি আবার কিউ এসে বসাই তাহলে কিউ এসে কত আসে দেখো, যে 5 থেকে গেল, প্লাস আছে 5 থেকে গেল, আর পির মান কত, পির মান 1 দিয়ে দিলাম। তো 5 একে কত 5, আর 5 থেকে গেল, 5 আর 5 হলো 10। এভাবে পির মান যদি 2 হয়, 2 হলে আমরা দেখি কি হয়, পির মান 2 হলে কিউডি মান কত হয়, কিউডি সমান হলো 25 মাইনাস হলো পির মান 2 দিয়ে দিলাম, তাহলে 5 দুনে হলো 10,
25 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে 15, আর এখানেও দেখো পির মান 5 দিয়ে দিলাম, পির মান হলো তোমার 2 দিয়ে দিলাম, অর্থাৎ 5 দুনা হলো 10, তাহলে 10 আর 5 কত 15 পেয়ে গেলাম। তো এরপর পির মান যদি 3 হয়, 3 হলে হলো 5 3 15, 25 থেকে 15 গেলে হলো 10, আর এখানে 3 হলে 5 3 হলো 15, 15 আর 5 হলো 20, এভাবে মানগুলো কিন্তু পেয়ে গেলাম। তার মানে দাম যখন ছিল 1 টাকা, দাম এখন দেখো আমাদের সূচিটা কিভাবে, এখন সূচি থেকে চিত্র একবার অঙ্কন করে দেখাই দিব তোমাদের, জাস্ট একটু ওয়েট করো। দেখো আমরা এখান থেকে দেখাচ্ছি জিনিসটা তোমাদের বুঝতে সুবিধার জন্য। দাম যখন ছিল 1 টাকা তখন চাহিদা পরিমাণ ছিল হলো 20, এই 20 দিয়ে দিলাম, যোগানের পরিমাণ ছিল 10, যোগানের পরিমাণ 10 দিয়ে দিলাম। তখন দাম যখন 2 টাকা তখন চাহিদার পরিমাণ ছিল কত 15, এই যে 15 আর যোগানের পরিমাণ ছিল 15 দিয়ে দিলাম। দাম যখন 3 টাকা তখন চাহিদা পরিমাণ ছিল 10, তখন 10 দিয়ে দিলাম এবং যোগানের পরিমাণ ছিল 20 দিয়ে দিলাম। আশাটা বিষয়টা তো বুঝছো কিনা? যদি না বুঝে থাকো তারপর আমাকে কমেন্টে জানাও, কিন্তু যে আমি এটা বুঝতে পারি না, আবার এটা পর ক্লাস নেন কোনো, আমি কিন্তু আবার তোমাদের বোঝার সুবিধার্থে আবার কিন্তু নিব, যদি কেউ বুঝতে না পারে একবার গুগল মিটে নিব, তোমাদের সরাসরি তোমাদের এই বিষয়ে কোনো যদি প্রশ্ন থাকে প্রশ্নগুলো করতে পারবা। তো এরপরে দেখো আমরা এই চিত্রের সাহায্যে এখন পরিশেষে সর্বশেষ যে কাজটা আমাদের বলছে, দুইটা সমীকরণ দিয়ে যে এই সমীকরণ হতে চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করো। এখন যার সর্বশেষ যে প্রসেসটা আছে এটা দেখাবো, এটা দেখাই কিন্তু শেষ। তোমার এখানে একবারে ফুলফিল, তুমি 4-এর মধ্যে 4 ঘ নাম্বারে থাকে, 4-এর মধ্যে 4 পাবা, একবারে ফুলফিল মার্ক দিবে। তো দেখো এরপরে আমাদের কি বলবো এখন, এইটা তো আর মনে করো বুঝার কোনো জিনিস নেই। এটা কেন কারণ আমরা কিন্তু চিত্রের সাহায্যে ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় এটা কিন্তু আগেই করাইছি কিনা তোমাদের কিন্তু করাইছি। ওই একই আমরা তো এটা বের করে নিলাম, আমাদের দায়িত্ব ছিল কি এটা জাস্ট বের করা। কোনটা বের করা? এই যে মানগুলো আছে না, চাহিদার মান, যোগানের মান, জাস্ট এগুলো কি করা বের করা। কিন্তু আমরা এগুলো তো বের করে করছি না নাই। আমাদের কি ছিল যে একটা সূচি দেওয়া ছিল, ওই সূচি থেকে বলছিল চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয়। তো আমরা কিন্তু এই মানগুলো বের করে ফেলছি, আর এই মানগুলো বের করার পর পরবর্তীতে চিত্রটা কীরকম হবে এটা কিন্তু আমরা যখন চিত্রের মাধ্যমে ভারসাম্য দাম পরিমাণ নির্ণয় আলোচনা করছিলাম 7 নম্বর পর্বে, সেখানে কিন্তু আলোচনা করেছি, একবারে এইরকম একবার হুবহু আলোচনা করছি। সেজন্য আমি এইখানে আর এটা খুব বিস্তারিত করলাম না। তোমরা ওই 7 নম্বর পর্ব গিয়ে এই সূচি হতে কীভাবে ভারসাম্য দাম এবং পরিমাণ, এই সূচিটা থেকে আবার মানে চিত্রটা কীভাবে অঙ্কন করে ওই 7 নম্বর পর্বটায় গিয়ে দেখবা। এই জন্য এখানে আর বিস্তারিত এটা আলোচনা করলাম না, কারণ এমনিতেই এই পর্বটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু অনেকক্ষণ ধরে ক্লাসটা হচ্ছে। তো আজকে মূলত এখানেই আমরা শেষ করতেছি। এর পরবর্তীতে আমরা মূলত ঢাল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব এবং ঢালের তোমাদের A to Z সবগুলো বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তীতে আবার নতুন কোনো লাইভ ক্লাসে নিয়ে। খোদা।